হিমোগ্লোবিন লো ভেঙে বেরিয়ে আসবে, ভেঙে বেরিয়ে আসবে। যখন তুমি কেউ ইনহেল করে, তোমরাও অনেকেই আছো হয়তো স্মোক করো, বা যারা স্মোকিং করে তারা যখন ইনহেল করে, সিগারেটটাকে বার্ন করে, সেগুলো স্লোলি বার্ন করে, ঠিক আছে, এবং সেটা কিন্তু কিছুটা অ্যানারোবিক কন্ডিশনে বার্ন করে। তো অ্যানারোবিক কন্ডিশনে বার্ন করার জন্য ওর মধ্যে যে টোব্যাকো লিভস গুলো আছে সেগুলো কি তৈরি করে জানো? কোল টার তৈরি করে। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইমপ্রপার হয়ে গেল, ঠিক আছে। তুমি সবসময় ল্যাক অফ অক্সিজেনে ভুগবে, তাই ব্রিদিং ডিফিকাল্টি, রেসপিরেটরি ডিফিকাল্টি দীর্ঘদিন স্মোকিং করার পর হঠাৎ করে শুরু হয়। আচ্ছা, তাহলে দেখো, আমরা যে ডায়াগ্রামটা করলাম, এই একটা ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ফ্যাক্টরকে জাস্টিফাই করলাম, প্রুফ করলাম। কিভাবে প্রুফ করলাম? প্রথমে আমরা এভাবে প্রুফ করলাম যে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কিভাবে রেসপন্সিবল ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আর একটা কি প্রুফ করলাম? যে সলিউবিলিটি ফ্যাক্টরটা কতটা ইম্পর্টেন্ট, প্লাজমাতে যে কার্বন ডাইঅক্সাইডটা মিশ খাচ্ছে সেটা সলিউবিলিটির জন্য, ঠিক আছে। অক্সিজেনটা মিশছে না অতটা বেশি, বাট কার্বন ডাইঅক্সাইড মিলে যাচ্ছে, সেটা সলিউবিলিটি ফ্যাক্টর। অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিনের রোলটাও আমরা দেখলাম, ঠিক আছে। কখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করবে, কখন কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে, কি কি কন্ডিশনে বাইন্ড করবে সেটাও দেখলাম, ঠিক আছে। রেসপিরেটরি সারফেসের থিকনেসের ইম্পর্টেন্সটাও দেখলাম। দেখো, এই যে প্রসেসটা এত স্মুথলি হয়ে গেল, স্যাটাস্যাট হয়ে গেল, একদম মানে সুন্দরভাবে হয়ে গেল, এটা সুন্দরভাবে হওয়ার জন্য এই যে বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, অ্যালভিওলার এপিথেলিয়াম, ঠিক আছে, যে ক্যাপিলারির ভেতর যেগুলো থাকে, মানে বেসিক্যালি ব্রঙ্কাসের মধ্যে থাকে, যে সিউডো স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল সিলিয়েটেড এপিথেলিয়াল সেলস যেগুলো থাকে, সেগুলোর রোল দেখলাম, যে এই তিনটে লেয়ার মিলে 1 মিলিমিটারের থেকে কম পাতলা একটা লেয়ার তৈরি করছে বলেই এত সুন্দরভাবে ডিফিউশন হয়ে যাচ্ছে, জাস্ট প্রেশার গ্রেডিয়েন্ট ফলো করে শাঁ শাঁ করে হচ্ছে, ঠিক আছে। ব্লাডের মধ্যেই যে কাজগুলো দেখলাম বিভিন্ন বাইকার্বনেট সল্টসের। রেসপিরেটরি সারফেসে আসার আগে আর একটা জিনিস তোমাদের আমি দেখাতে চাই। দেখো, আমরা হিমোগ্লোবিনকে শুধুমাত্র একটা রেসপিরেটরি পিগমেন্ট হিসেবেই জানি। যে কোনো সায়েন্স বইতে খুলবে, হিমোগ্লোবিন ইজ দ্য রেসপিরেটরি পিগমেন্ট, এই কথাটা লেখাই থাকবে। যেমন সব সায়েন্স বইতে আছে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। ভাই, তুমি জীবনে বায়োলজির সবকিছু ভুলে যেতে পারো, এই একটা লাইন তুমি ভুলবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। কোষের শক্তি ঘর হলো মাইটোকন্ড্রিয়া, মানে বললেই কেমন একটা শরীরে একটা মানে একটা ভাব আসে, একটা শক্তি আছে, তাই না? ঠিক তেমন ভাবেই এটাও ভুলবে না যে আমাদের শরীরের অক্সিজেন কে ক্যারি করে? হিমোগ্লোবিন, ঠিক আছে। কিন্তু হিমোগ্লোবিনের শুধু এইটাই কাজ নয়, এটাই কাজ নয়। দেখো, তোমার যেমন জীবনে অনেক কাজ থাকে, শুধু পড়াশোনা করাটাই তোমার কিন্তু কাজ নয়, এটা আমি একদম বিশ্বাস করি। আজকালকার স্টুডেন্টদের, মানে আগে বলা হতো, আমাদের বলা হতো যে তোমার জীবনের একমাত্র কাজ, নো স্যার, পড়াশোনা তোমার জীবনের একমাত্র কাজ নয়। তো পড়াশোনা তোমাদের এই মুহূর্তের লাইফে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটাকে টপ প্রায়োরিটি দিতে হবে, সেটা করে তারপর সময় থাকলে বাকি কিছু, কিন্তু সময় থাকে, ঠিক আছে। কেউ তো 24 ঘন্টায় 20 ঘন্টা পড়ো না, সময় থাকে। তুমি যদি 12 ঘন্টাও দিনে পড়ো, কি 18 ঘন্টাও দিনে পড়ো, তোমার কাছে 6 ঘন্টা সময় থাকে, যদিও সেটা আনহেলদি, ঠিক আছে। আমাদের ব্রেন কোনো কাজ 6 ঘন্টার বেশি এফিসিয়েন্টলি করতে পারে না, তাই 6 আওয়ার সাইকেলে পড়বে। তোমারও যেমন অনেক কাজ আছে, লাইক তুমি নিজে পড়াশোনা করছো, প্লাস তুমি হয়তো এক্সট্রা কারিকুলার, তোমরা এক্সট্রা কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটি করছো। তোমরা কেউ ভালো পেইন্টিং করো, কেউ ভালো ডান্স করো, কেউ ভালো সিঙ্গিং করো, কেউ গিটার বাজাও, কেউ ভালো ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হোয়াটএভার করো তোমরা কিছু একটা, সেগুলো কিন্তু তোমার লাইফে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরকম প্রচুর মানুষ আছেন যারা হয়তো তাদের একাডেমিক কেরিয়ারটা ছেড়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তারা বেশি শাইন করে গেছে,
ঠিক আছে, যেমন প্রচুর আমাদের এখন দেখবে, আমি নাম নেব না, এক দুজন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছেন যারা আইআইটি থেকে পাস আউট, কিন্তু মাইন্ড ইউ, বাট তাদের কিন্তু এখন আমরা আইআইটিয়ানের থেকে বেশি অ্যাক্টর হিসেবে চিনি, তাই না? তো তাদের কিন্তু ওটা একটা সাইড গিগ ছিল, বেসিক্যালি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল, সেটাকে তারা পার্সিউ করে কেরিয়ার বানিয়ে ফেলেছে। সিমিলারলি আরবিসি মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, এই যে ভদ্রলোক, এই কিন্তু শুধু রেসপিরেটরি পিগমেন্ট নয়, হিমোগ্লোবিন কিন্তু acts as a buffer, acts as a buffer। কিভাবে? চলো প্রমাণ করা যাক। কি বলেছি একটু আগেই, কার্বন ডাইঅক্সাইড তোমার আরবিসির ভেতরে যে জল আছে তার সাথে রিঅ্যাক্ট করে কি করছে, কার্বনিক অ্যানহাইড্রেস হচ্ছে এনজাইম, রিঅ্যাক্ট করে কি করছে, H2CO3 করছে। আবার এই কার্বনিক অ্যানহাইড্রেসের এই ভদ্রলোক, সিএ মানে কার্বনিক অ্যানহাইড্রেস, এই কার্বনিক অ্যানহাইড্রেস যে ভদ্রলোকটা মহাশয়তান, এই কি করছে, এই H2CO3 আনস্টেবল বলে একে ভেঙে দিয়ে কি করছে, H প্লাস প্লাস HCO3 মাইনাস H প্লাস আয়ন আর বাইকার্বনেট আয়নে ভেঙে দিচ্ছে। কি বলেছিলাম, এবার কি হচ্ছে, এই বাইকার্বনেট আয়ন বাইরে চলে যাচ্ছে আর ভেতর থেকে কে ঢুকছে, ক্লোরাইড শিফট হয়ে ক্লোরিন ঢুকছে, তাই তো? বাইরে থেকে ক্লোরাইড শিফট হয়ে কে ঢুকছে, ক্লোরিন ঢুকছে, আর বেরিয়ে যাচ্ছে HCO3 মাইনাস। যদি হিমোগ্লোবিন না থাকতো, এই হিমোগ্লোবিনটা আবার কোত্থেকে আসছে, হয়েছে টিস্যুতে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম, আর আরবিসির মধ্যে, অক্সিজেনেটেড আরবিসির মধ্যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি, টিস্যুতে কম। তাই কি হবে, যেহেতু CO2 গ্রেডিয়েন্ট বেশি, হিমোগ্লোবিন লোভী, এ ভেঙে বেরিয়ে আসবে, অক্সি হিমোগ্লোবিন থেকে ভেঙে বেরিয়ে আসবে, এই অক্সিজেনটা চলে যাবে টিস্যুতে, আর টিস্যুর কার্বন ডাইঅক্সাইড চলে আসবে এইখানে, এ হাত ধরবে, এর হাত ধরে কি তৈরি করবে, এই দুজন একসাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করে কি করবে না, কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করবে, ঠিক আছে? কিন্তু এই চারটে হিমোগ্লোবিনই করবে না, একটা একটা করে হিমোগ্লোবিন করবে অ্যাট আ টাইম। তাহলে তিনটে ফ্রি হিমোগ্লোবিন পড়ে রইল, ওই তিনটে ফ্রি হিমোগ্লোবিনের মধ্যে একজন সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ জোটেনি কপালে, কি করবে, গরিব মানুষ, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে। ক্লিয়ার? কেন এটা হচ্ছে ভাই, কারণ এখানে PCO2 বেশি সেলের মধ্যে, আর এখানে PO2 কম, আর এইখানে PCO2 কম, PO2 বেশি, ঠিক আছে? এটা টিস্যুতে, তো অ্যাফিনিটির জন্য হিমোগ্লোবিন অক্সিজেনকে লাথি মেরে বার করে কার্বন ডাইঅক্সাইডকে আঁকড়ে ধরবে, ঠিক আছে, আর অক্সিজেন ফ্রি হয়ে, ঠিক আছে, ব্রেকআপের পর নিচে গিয়ে ফ্রি হয়ে টিস্যুতে ঢুকে যাবে। কিন্তু সব হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সাথে ঘুরতে পারবে না, কিছু সিঙ্গেল হিমোগ্লোবিন ঘুরবে, সদা সিঙ্গেল হিমোগ্লোবিন। এরা কি করবে, এরা একটা মারাত্মক ইম্পর্টেন্ট কাজ করবে, দেখো, এরা যদি না থাকতো, এই সদা সিঙ্গেল হিমোগ্লোবিন গুলো যদি না থাকতো, এরা যদি না থাকতো, তাহলে H প্লাস প্লাস Cl মাইনাস, ঠিক আছে, H প্লাস আয়ন আর ক্লোরাইড আয়ন মিলে কি করতো, মিলে যেটা তৈরি করতো সেটা হচ্ছে HCl, হাইড্রোজেন ক্লোরাইড, সেটা জলের সাথে বিক্রিয়া করে কি করতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতো, যার ফলে তোমার আরবিসি গুলো ক্ষয়প্রাপ্ত হতো, ড্যামেজড হতো, ডেস্ট্রয়েড হয়ে যেত, তুমিও ডেস্ট্রয়েড হয়ে যেতে। তো তোমার ডিস্ট্রাকশন আটকানোর জন্য এই এইচবি কি করবে, এর দিকে সুন্দরভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাবে, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে কি করবে, এইচবি প্লাস H প্লাস মিলে কি তৈরি করবে, HBH, হিমোগ্লোবিনিক অ্যাসিড বা হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করবে।
যার ফলে এই ক্লোরিন গুলোর আর H প্লাসের সাথে বাইন্ড করতে পারবে না, বা ক্লোরাইড আয়ন গুলো এই H প্লাসের সাথে আর বাইন্ড করতে পারবে না। তাহলে দেখো হিমোগ্লোবিন একটা অ্যাসিড বাফারের কাজ করলো না, তাই তো? একটা অ্যাসিড বাফারের কাজ করলো তো, মানে এই অ্যাসিড তৈরি হওয়াকে রোধ করলো। ইট প্রিভেন্টস দ্য প্রোডাকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ বাফার। তাহলে দেখো, তাহলেই দেখো এই HbH এর যে ফরমেশনটা হলো, এটা দিয়ে তুমি প্রমাণ করতে পারলে যে হিমোগ্লোবিন ইজ নট অনলি আ রেসপিরেটরি পিগমেন্ট ইন দ্য হিউম্যান বডি, বাট ইট ইজ অলসো আ বাফার। এই প্রশ্নটা কিন্তু খুব আসছে আজকাল। দিস ইজ দ্য এক্সপ্লেনেশন, দিস ইজ দ্য আনসার টু দ্যাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা ফ্যাক্টরের চারখানা পয়েন্টই আলোচনা করলাম। পরে রইল ফিফথ পয়েন্ট, লার্জ রেসপিরেটরি সারফেস এরিয়া। একটা নর্মাল লোকের, চলো একটু কেমিস্ট্রি পড়ি। হোপফুলি এটা তোমরা সবাই স্ক্রিনশট তুলে নিতে পেরেছো বা লিখে নিতে পেরেছো। এটা আগেও বলেছি, আর একবার জাস্ট আলাদা করে বাফারের রুলটা বলে দিলাম। তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নাও বা লিখে নিতে পারো রিমাইন্ড করে, নো ইস্যুস। ক্লিয়ার? সো আই উইল রিমুভ দিস। দেখো, রেসপিরেটরি সারফেস খুব গুরুত্বপূর্ণ, কারণ যত বড় রেসপিরেটরি সারফেস তত বেশি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যত বেশি গ্যাসিয়াস এক্সচেঞ্জ তত বেশি এটিপি প্রোডাকশন, কারণ যত বেশি অক্সিজেন তত বেশি এটিপি তুমি তৈরি করতে পারবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, তাই তো? এবার ভাবো, তোমার কাছে একটা বড় রুমাল আছে, যেটা একটু আগে এঁকেছিলাম, ওই মেঝেতে পড়ে যাওয়া জল মোছার উদাহরণ দিয়ে। তো সেই বড় রুমালটার মাঝখানে মাঝখানে যদি ছিদ্র হয়ে যায়, গর্ত গর্ত হয়ে যায়, সেটা আর কোনো কাজে আসবে? সেটা দিয়ে তুমি এফিশিয়েন্টলি জল মুছতে পারবে? জীবনে মুছতে পারবে না। আমাদের প্রত্যেকেরই একটা মারাত্মক অভ্যেস আছে, মানে হিরোইজমের, রোম্যান্টিসিজমের চূড়ান্ত অভ্যেস, কি? সিগারেট খাওয়া, তাই তো? আশেপাশে অনেকেই আছে, তো সিগারেট সিগার, পাইপ, ঠিক আছে, বিড়ি, গাঁজা, আরো যা সমস্ত আছে, এদের মধ্যে একটা অনেকগুলো জিনিস আছে, জানো তো? প্রথম জিনিস যেটা আছে সবার মধ্যে, সেটা হচ্ছে নিকোটিন। নিকোটিন একটা নিউরোট্রান্সমিটারের কাজ করে, যা কিনা তোমার নার্ভ ইম্পালসের ট্রান্সমিশন রেট ফাস্টার করে, বাড়িয়ে দেয়, যার ফলে তোমার মনে হয় যে এটা খুব খুব মানে জোশ পাচ্ছ, ঠিক আছে? বেনজোপাইরিন আছে, এই ভদ্রলোক কার্সিনোজেন, হ্যাঁ, ক্যান্সার তৈরি করার এক নাম্বার কার্সিনোজেন। আরো আছে, সিগারেট যখন তুমি কেউ ইনহেল করে, তোমরাও অনেকেই আছো হয়তো স্মোক করো, বা যারা স্মোকিং করে তারা যখন ইনহেল করে, সিগারেটে যে বার্ন করে, সেগুলো স্লোলি বার্ন করে, ঠিক আছে? এবং সেটা কিন্তু কিছুটা অ্যানারোবিক কন্ডিশনে বার্ন করে। তো অ্যানারোবিক কন্ডিশনে বার্ন করার জন্য ওর মধ্যে যে টোব্যাকো লিভস গুলো আছে, সেগুলো কি তৈরি করে জানো? কোল টার তৈরি করে। কোল টার মানে কি? আলকাতরা, একদম আলকাতরা। একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে দেখবে, তোমাদের ফ্যামিলিতে যদি কেউ সিগারেট খায়, এবং তোমাদের বাড়িতে প্রত্যেকেরই স্কচ ব্রাইট আছে, রাইট? ইউটিউবেও দেখতে পারি ডেমনস্ট্রেশনটা আছে। একটা স্কচ ব্রাইটকে ভালো করে জলে ভেজাবে, ইট উইল রিপ্রেজেন্ট আওয়ার লাং। জলে কেন ভেজাবে? কারণ আওয়ার লাং ইজ ফুল অফ ময়েশ্চার।
কোনো একটা মেথডে যদি সিগারেট একদিকে জ্বালি, সেই ধোঁয়াটা, ঠিক আছে, সিগারেটের স্মোকটা, পুরো ধোঁয়াটা যদি স্পঞ্জটার উপরে পাস করো, জাস্ট একটা সিগারেট পাস করো, ঠিক আছে, স্কচ ব্রাইটের যে হলুদ অংশটা থাকে, স্পঞ্জি যে অংশটা থাকে, গ্রিন অংশটা নয়, স্পঞ্জি যে অংশটা থাকে, হ্যাঁ, কিছুটা কেটে নিয়ে, অল্প পরিমাণ কেটে নিয়ে সিগারেটের স্মোকের উপর এভাবে ধরে রাখবে। বা ইউটিউবে দেখবে ভ্যাকাম পাম্প দিয়ে স্মোকটাকে ড্র করে হাই প্রেসারে ওর মধ্যে দিয়ে পাস করানো হয়। ওটাই অ্যাকচুয়ালি উচিত, কারণ তুমি যখন ইনহেল করছো হাই প্রেসারে কিন্তু স্মোকটা মানে তোমার লাংয়ের মধ্যে ডিফিউজ করছে, অ্যালভিওলাইতে ডিফিউজ করছে। তো সেটা কিছুক্ষণ করবে, বা তুমি লো প্রেসারেও রাখতে পারো, মানে আস্তে আস্তে ইমবাইব হবে ওই স্পঞ্জের ভেজা টুকরোটার মধ্যে। একটা সিগারেটটা পুরো শেষ হোক, পুরো শেষ হোক, সুন্দরভাবে শেষ হতে দাও। ভেজা স্পঞ্জের টুকরোটা হলুদ থেকে দেখবে ধীরে 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 ব্রাউন হচ্ছে, সেখান থেকে ডার্ক ব্রাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ওই ভেজা স্পঞ্জের টুকরোটা ভালো করে নিংড়বে, চিপবে, দেখবে একটা কালো ঘন অলমোস্ট আঠালো পদার্থ ওই স্পঞ্জের টুকরোটা থেকে বেরোচ্ছে। একটা কাঁচের কোনো পাত্র বা গ্লাসের মধ্যে যদি ওটা স্কুইজ করো জোরে, ঠিক আছে, দেখবে ওখান থেকে একটা ভিসকাস, একটা ঘন চ্যাটচ্যাটে কালচে একটা তরল বেরোচ্ছে। সেই তরলটার স্মেলটা নেবে। রাস্তায় পিচ হয়ে দেখেছো, পিচের ড্রামের তোমরা একটা স্মেল পাও, ওরকম স্মেল পাবে। তার কারণ পিচের মধ্যেও কোল টার থাকে, তোমার ওই স্পঞ্জের মধ্যেও কোল টার তৈরি হয়েছে, রাইট। সে কোল টার, বুঝতেই পারছো, এটা আমাদের বডিতে ন্যাচারালি থাকার কথা নয়, একদমই থাকার কথা নয়, তাই তো। কোল টারটা কি করে, আমি একটা অ্যালভিওলাই আঁকছি, এখানে অ্যালভিওলার এপিথেলিয়াম আছে, এখানে আছে হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন, আমি আর পয়েন্টিং করছি না, ঠিক আছে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। কোল টারটা কি হবে, এখানে প্রচুর ওয়াটার ভেপার আছে, H2O আছে, স্মোকটা এই H2O এর সাথে রিঅ্যাক্ট করে কোল টার তৈরি করবে। এই কোল টারটা এই 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 যে ক্যাপিলারি সরি, এই যে অ্যালভিওলার যে এপিথেলিয়ামটা আছে, এই কোল টারটা গিয়ে কোল টার এই ক্যাপিলারি এপিথেলিয়াম গুলোর উপর একটা এরকম লেয়ার তৈরি করে দেবে। এই লেয়ারের ফলে বুঝতেই পারছো গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিক মতো হবে না। এক তো টোটাল রেসপিরেটরি সারফেসের থিকনেস বেড়ে গেল, যদিও এটা রেসপিরেটরি সারফেস নয়, বাট টোটাল টোটাল থিকনেসটা বেড়ে গেল। প্লাস এটা একটা অলমোস্ট ইমপেনিট্রেবল লেয়ার তৈরি করলো, যেটা না না এইখান থেকে CO2 কে ঢুকতে দিচ্ছে, না এখান থেকে O2 কে ঢুকতে দিচ্ছে, কারণ O2টা তো এইখানে, এখানে তো আর O2 নেই, CO2টাও এখানে। তাহলে কার্বন ডাই অক্সাইডকেও অ্যালভিওলাইতে ফেরত পাঠাতে দিচ্ছে না, অক্সিজেনকেও অ্যালভিওলাই থেকে ক্যাপিলারির মধ্যে আসতে দিতে দিচ্ছে না। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইমপ্রপার হয়ে গেল, ঠিক আছে। তুমি সবসময় ল্যাক অফ অক্সিজেনে ভুগবে, তাই ব্রিদিং ডিফিকাল্টি, রেসপিরেটরি ডিফিকাল্টি দীর্ঘদিন স্মোকিং করার পর হঠাৎ করে শুরু হয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অবস্ট্রাকশন অফ দ্য এয়ারওয়ে হয়ে যাচ্ছে। এবং শুধু সেটা কিন্তু অ্যালভিওলাইয়ের মধ্যে হচ্ছে না, এই যে অসংখ্য অ্যালভিওলাই ইউনাইট হয়েছে যে ব্রঙ্কাস তৈরি করছে, এর মধ্যেও কিন্তু এই কোল টারের ডিপোজিশন হচ্ছে। তাহলে কি হচ্ছে, তোমার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। শুধু এয়ারওয়ের অবস্ট্রাকশন হচ্ছে না, এয়ারওয়ের সাথে সাথে তোমার যে ক্যাপিলারি গুলো আছে, ঠিক আছে, কারণ কিছু পরিমাণ ক্যাপিলারি এই
কোল্টার গুলো কিছু পরিমাণ ক্যাপিলারির মধ্যেও ডিফিউজ করে চলে আসে, ঠিক আছে, ডিফিউজ করে ঠিক আছে না, সিপ ইন করে বলা উচিত, কিছু পরিমাণ কোল্টার এই ব্লাড ভেসেল গুলোর মধ্যেও সিপ ইন করে যায়, ঢুকে যায় ধীরে ধীরে, দিয়ে কি করে, দিয়ে তোমার হার্টের যে ব্লাড ভেসেল গুলো আছে তার মধ্যে ট্রাভেল করে আস্তে আস্তে ডিপোজিশন হয়। তা করোনারি আর্টারিজ এন্ড করোনারি যে ভেইনস গুলো আছে বা করোনারি যে ক্যাপিলারিজ গুলো আছে তার মধ্যে কিন্তু এই কোলটার জমা হয়। তো এয়ারওয়ের মধ্যেও হয়, সার্কুলেটরি ট্র্যাক্টের মধ্যেও হয়, হয়ে কি তৈরি করে একটা বিচ্ছিরি কাইন্ড অফ তোমার এলিমেন্ট তৈরি করে তোমার বডিতে, যার নাম হচ্ছে সিওপিডি, করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ঠিক আছে, করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এইভাবে তৈরি হচ্ছে। প্লাস এই কোল্টারের মধ্যে বেনজোপাইরিন থাকে, যার ফলে তোমার ক্যান্সারও হতে পারে। আর একটা কি জিনিস, আর একটা জিনিস হচ্ছে কোল্টার যেহেতু এই এই নিচের এই ক্যাপিলারি যে এপিথেলিয়াল মানে ক্যাপিলারির যে এন্ডোথেলিয়াল সেলস গুলো আছে প্লাস অ্যালভিওলাইট যে এপিথেলিয়াল সেলস গুলো আছে, এই সেলস গুলোকে কি করে, ডিপ্রাইভ করে অফ নিউট্রিয়েন্টস অফ অক্সিজেন। তো যে কোনো সেল, লিভিং সেল যদি নিউট্রিয়েন্ট আর অক্সিজেন ডিপ্রাইভড হয়ে যায়, যদি প্রপার নিউট্রিশন এবং প্রপার অক্সিজেন না পায়, তাহলে কি হতে পারে, দে উইল ডাই অফ। তো ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে কি হবে, একটা একটা করে এই অ্যালভিওলার এপিথেলিয়াম সেলগুলো মরে যাবে এবং তাদের সাথে করেসপন্ডিং ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলগুলোও মরে যাবে, বেসমেন্ট মেমব্রেনেরও প্রভূত ক্ষতি হবে। তো ধীরে ধীরে কি হবে, একটা একটা করে অ্যালভিওলাই ড্যামেজড হয়ে হয়ে একটা একটা করে অ্যালভিওলাই will be destroyed. Alveoli গুলো will not be fit for gaseous exchange. তাহলে এই 300 মিলিয়ন হেলদি অ্যালভিওলাই যেটা তোমার শরীরে ছিল, সেখান থেকে ধীরে ধীরে সংখ্যাটা কমতে 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 অনেক কমে যাবে, অনেকটাই কমে যাবে, ঠিক আছে। তাহলে তোমার ওভারঅল রেসপিরেটরি সারফেস এরিয়া কমে গেল না, তাহলে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জও কম হবে, তোমার শরীরে এটিপি প্রোডাকশন কম হবে, তুমি টায়ার্ড হয়ে যাবে, তোমার ল্যাক অফ অক্সিজেন, শর্টনেস অফ ব্রেথ তার জন্য ফিল করবে তুমি, এবং অতি সহজে তুমি টায়ার্ড হয়ে যাবে, তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি ভীষণ ভীষণ ভীষণভাবে নষ্ট হবে। তাহলে বুঝতে পারছো রেসপিরেটরি সারফেসটাকে ভালোভাবে মেনটেন করা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, কতটা এসেনশিয়াল, বুঝতে পারছো? এটাই হচ্ছে মানে লার্জ রেসপিরেটরি সারফেসের সিগনিফিকেন্স। এবং ক্ষতি করলে কি হতে পারে এটা তার একটা ছোট্ট ওভারভিউ দিলাম আমি। আর একটাও যেটা জিনিস তোমাদের বলার, যে ওই যুগ H2CO3 তৈরি হচ্ছিল আবার, সরি H2CO3 ওই যুগ, আরে NaHCO3 হলো না প্লাজমাতে, এটা তো আবার ভেঙে যাচ্ছে, এটা তো আবার ভেঙে যাচ্ছে, এটা ভেঙে আবার Na প্লাস আর HCO3 মাইনাস তৈরি হচ্ছে, তাই না? এই HCO3 মাইনাস আবার H2O এর সাথে রিঅ্যাক্ট করে কি করছে, H2O প্লাস CO2 তৈরি করছে, হাইড্রোলিসিস হচ্ছে, তো CO2 টা তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই H2O টা কি হচ্ছে, এই H2O টা ভেপার ফর্মে আছে, মানে ওয়াটার ভেপার ফর্মে আছে। এই ওয়াটার ভেপারটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যালভিওলিকে কি করে, ময়েস্ট রাখে, কিপস দ্য alveoli moist and prevents desiccation. desiccation আগের ক্লাসেই বলেছি যে ড্রাইং অফ, বানান ভুল লিখলাম, ডেসিকেশন, ড্রাইং অফ বা ডিহাইড্রেশন অফ দ্য অ্যালভিওলার মেমব্রেনটাকে কি করে, প্রিভেন্ট করে, ঠিক আছে। প্রিভেন্ট ডেসিকেশনটা তোমার না লিখলেও চলবে, জাস্ট মনে রাখবে যে কিপস দ্য অ্যালভিওলাই ময়েস্ট ফর প্রপার ফাংশনিং এন্ড অ্যাবজর্পশন অফ দ্য গ্যাসেস, ঠিক আছে। অ্যালভিওলার হেলথ মেনটেন করার জন্য ময়েশ্চার খুব দরকার, ইজ দ্য অ্যালভিওলাই ময়েস্ট। তো এইভাবে তুমি রেসপিরেটরি সারফেসকে মেনটেন করতে পারো, ডিস্ট্রয়ও করতে পারো, কিন্তু ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করো, লার্জ একটা রেসপিরেটরি সারফেস মেনটেন করার কতটা অ্যাডভান্টেজ আছে। আই হোপ তোমাদের ক্লাস ভালো লেগেছে,
নেক্সট ক্লাসে আমরা বোরস এফেক্ট যেটা টিস্যু সাইডে হয়, হলডেন্স এফেক্ট যেটা অ্যালভিওলার সাইডে হয় সেটা ডিসকাস করব, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ডিসকাস করব, এবং অবভিয়াসলি এই সিওপিডি ছাড়াও আরও যে সমস্ত এলিমেন্টস হয়, ডিজিজ হয় অফ দ্য রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, সেগুলো নিয়েও আলোচনা করব। থ্যাংক ইউ, স্টে টিউনড।